শাড়ি পরতে জানি না। কি করে শাড়িটা পরো? মানে, একটু আধটু জানি, তবে নিজে পরলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। চিত্রা বিনা দ্বিধায় বলল, তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়ে থমকে যায়। পেছনে ঘুরে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামল। জিহ্বায় মৃদু কামড় দিয়ে বলল, ও মা, ভুলেই গিয়েছিলাম। আমি তো এখনো শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি। কি বলো, দেব নাকি? চিত্রা ভাবলেশহীনভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ যুক্ত? হ্যাঁ, তো আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছি। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবই না, বরং অনেক কিছু দেখব, দেখাবো। আর ফারাজ থেমে বাঁকা হাসল, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়, তবে দায় তো হবেই। এতগুলো বছরে সে আজও নিজেকেই ঠিক করে চিনতে পারল না, বুঝতে পারল না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নেয়। নীল রঙা শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে। চোখ মুখে আভিজাত্যের জৌলস। লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না। বিদেশি কালচারটা তারা চিহ্নতে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিতার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যে মেয়েটাকে চিতা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে। চিতার ঘোমটা মাথায় দেওয়া, ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে। ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে। তবে হৃদয়ের শোক, দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ঔষধটা তারা কেন আবিষ্কার করল না? টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ঔষধ কিনত। বিষয়টা তো মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে উপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছ, বোঝা তো যাচ্ছে না তুমি যে গোসল করেছ। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। যদিও আসল কাজটা এখনো করা বাকি। তবুও ভাব তো আর ছাড়া যাবে না। অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোট লোক মনে হয়। চিত্রার চোখ মুখের আগের ঝলক স্পষ্ট। এমন ছোটখাটা পুরুষ সে বাপের জন্য দেখেনি। এ তো ভাঙা রেডিওর মতো, যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে, হাতে হাত রাখলাম। মনে রেখো, মৃতারা চিহ্ন তুর আগ অব্দি এই হাত ছাড়ছে না। তবে আমার নয়, তোমার মৃতারা চিহ্ন তুর কথা বলছি। ফারাজ হেসে চিত্রার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়াল। চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয়। তবে সে প্রকাশ করতে পারছে না, কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না, তা খোদা ভালো জানেন। বাহিরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম। আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজনকক্ষকে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না। চারদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরনো আভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্রই একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমি আমার মিষ্টি ভাবি? দেখে দেখি একটু তাকাও। ভা। আরো কিছু বলতে গিয়েও মেয়েটি থামল। থামার যদিও একটা কারণ আছে। আর সেই কারণটা ফারাজের শীতল চাউনি। কি এমন ছিল ওই কোমল চাউনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ভয় ফুটে উঠল।
ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারিসের ছোট বোন ফারিয়া স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে। বয়স যদিও খুব একটা না। ফারাজ বাড়ির সদস্যের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি। ফারাজের পিতা তিনি। এখানকার চেয়ারম্যানও। মানুষ তাকে মান্য করে চলে। নেহাত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই। মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা। তবে ছোটখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রসুন এলাহি রাতেই কাজে বাইরে গিয়েছিল, তবে এখনো ফিরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয়। রুমানা চিত্রার মতো বুড়ি ছেলের জন্য চেয়েছিলেন। তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে লেগেছে। খানিকটা আবার অভিমানীয়। খাবার টেবিলে নীরু ফারাজের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। তবে কারো সঙ্গে কোনো কথা বলেনি। এমনকি চিত্রার সঙ্গেও নয়। তাতে আবার চিত্রার কিছু যায় আসে না। তবু চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্তিত্ব বোধ করেনি। এ বাড়ির মানুষগুলো আসলেই বেশ মিশুক। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিল খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে। ফারাজের খুব পছন্দ। চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পায়ে বসতে ইশারা করল। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যার যার কাজে মন দিল। চিতা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কি করে বেহায়ের মতো খাবার খেতে বসে পড়বে? তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিতাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায়। বসো। গলা ভারী করে ফারাজ বলল। এ যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মাজান, বসো বসো। ফারাজের পাশেই বসো। এই কে, কই আছো? আমার বৌমারে খাবার দে। ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয়। এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসল। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করল। ভাত দেন ভাবি। ভাতের ক্ষুধা পেয়েছে। ঘিয়ে ভাজা পরোটাটি মিসেস ফারাজ এলাহিকে দেন। নদী অবাক হল। বাপরে, দেবর আমার পুরোই বদলে গেছে। ফারাজ জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখল। বলল, কলিজা ভুনা কই ভাবি? সকালে যেই কলিজাটা এসেছিলাম মিটা ভুনা করতে বলেছিলাম না? করেননি। নদী কিছু বলার আগেই মোহানা কলিজা ভুনার বাটিটা টেবিলের ওপর রাখল। বড় এক চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি। খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহানার দিকে তাকায়। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা। কোমর অবধি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বেয়ে টুকটুক করে জল পড়ছে। ডাগর আঁখের নিচা কালো কাজলে রাঙানো। ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক। কপালে টিপ। ফারাজ মুহূর্তেই চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করল। অনুভূতিহীন চেহারা তার। সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলেছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত, কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল।
ক্ষত বেশ গভীর। সেই ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে। মোটেও যন্ত্রণা হচ্ছে না তার। মনে হচ্ছে এসবে সে অভ্যস্ত। চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরো একবার মোহনাকে দেখার চেষ্টা করল। অপরূপ সুন্দরী মহিলা, চোখাধানো রূপ। এনিই তাহলে রোশান এলাহি স্ত্রী। পুরোটা ভাত শেষ করতে পারল না ফারাজ। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ঔষধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ঔষধ এটা। বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসব। তোমার শরীরে ক্ষতচিহ্নর অভাব নেই। যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। চিতা আরও একবার অবাক হল। মানুষটার মধ্যে কি এমন আছে, তাকে নিয়ে এত কৌতূহল কেন জাগছে? এই মনে হয় লোকটার লজ্জা শরম নেই, আবার এই মনে হয় লোকটা একটা নরপিশাচ, তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই। চিতা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে। সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না, জবাব চাই চিত্রার। কার কথা ভাবছ? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায়। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর, না মানে তোমার ঘরে আসা মানা বুঝি? ছি ছি, কি বলছেন ভাবি এসব? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে, এই বাড়িতে বিড়ালের অভাব নেই। মাছ দেখলেই হুমুড়ি খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বুঝোই তো বুনো বিড়াল, কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে। তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। লা তারা চিহ্নস্ব কি কর্ম ভাই? আগে লা তারা চিহ্নস্যের পেট ফুটো করবি, তারপর আত্মন ইট বানবি লা তারা চিহ্নস্যের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়, ইটের গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই, ইটের ফুটা দিয়া ভালো মতো ধরি ঢুকাইবি, যাতে ইট সহজে ছুঁইটা না যায়। কাজটা মনোযোগ দিয়ে করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখো। লোকটা ফোন কাটতে যেয়েও কাটল না। আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি, আজকে রাতের মধ্যেই। লা তারা চিহ্ন স যেন পচে না। লাশের পছন্দ না আমার। দরকার হইলে লা তারা চিহ্ন সে আপাতত বরফ দিয়ে রাখো। আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখল। মুইন একটা ফাঁকা ঢোক গিলল। সে এখানে নতুন এসেছে। এখনো কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মুইন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালের ভর্তি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মুইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেন না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গি গিয়ে ঠিক করে। এখন তার কাজ নেই। কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে। সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে। কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচম্যাচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্না করে, নদীও রান্নাঘরে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা।
গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ। তাই তুমি আমার চোখে আমার ছোট মায়ের সমান। আমার মায়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নীরু রুমানার সঙ্গে সঙ্গেই ছিল, আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাইরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করল। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবেই বা কেমন করে? তার ছাদে বসত ঘরেছ তুমি। মানে? মজা করলাম। আমি আবার রসিক মানুষ বোন। তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না, তখন আমি যে কালো পুকুরটা দেখছো ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসল। হঠাৎ হিসেবে বলল, ইদানিং স্বপ্নের শুধু তারা চিহ্ন তো দেখছি। তারা চিহ্নতে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিতার দিকে তাকায়। চিতা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে। এই বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিতা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ এলাহি বিয়ে করেছে। চিতা কি জবাব দিবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিতা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাত ছাড়ল নীরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখাল না। চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো বিয়ে। মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়ি আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল, এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবল, তার কাছে কি আছে? কিছুই তো নেই। সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করল। না। চিত্রার সোজাসাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকাল। তোমার জীবন। পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছনে পেছনে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটা আরো বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর। উনি হইল রাজন, আমার স্বামী। আর উনি রোশান, মোহনার স্বামী। আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছে মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসিমাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল।
তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতাছ। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না। ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়াল। রাজন, রোশানের মুখে ক্ষীণ হাসি। যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু আসে যায় না। তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল। তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল। এবার চোখটা নামা। ফরাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি, কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ। মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। হেরে মারিয়া, আমার সোহাগটার লইগা তো বুক পড়তেছে। বাপ আমার এখনো বাড়ি আইল না। আরে আম্মা, চিন্তা কইলেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেকদিন ধইরাই এমন উথাল পাতাল শুরু করছে। আচ্ছা, উই যে চিতারে যে তুইলা নিয়ে গেল উই বলা, হে আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার? হেডা আমি কেমনে কইমু? আপনার পোলার লগে যে উই মায়ের ফুষ্টি নষ্টি আছে উইরা মনে হয় উই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই ছ্যামড়িরে বিয়ে করত? আচ্ছা আম্মা, হেরা কি বহুত বড় লোক? না মানে উই মায়া এত শোক করতেছে বড় বাড়ির বউ গিয়া। হ, মনে হয়। এলাচি বাড়ির বউ হয়ে গেল মাঝখান দিয়া। সবই কপাল। আম্মা, এলাচি না এলাহি উই হইল। বাড়ির বেল বাজতেই বাড়ি মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ, নির্বাক। চিৎকার করে উঠল সে। আম্মু! চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।